দুর্গাপুরের দিকে নজর রাখি। দুর্গাপুরের বুদবুদে মহিলার দেহ উদ্ধার। সেখানে রক্তাক্ত দেহ উদ্ধার এক মহিলার, গলায় আঘাতের চিহ্ন রয়েছে মহিলার। কিভাবে মৃত্যু কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে, আরো ডিটেল জানবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, পুলিশি তদন্তে কি উঠে এলো? দেখো, পুলিশি তদন্তে যেটা উঠে আসছে যে তাকে খুন করা হয়েছে এবং ধারালো অস্ত্রের আঘাত রয়েছে গলার মধ্যে, এবং যেটা জানা যাচ্ছে এই যিনি খুন হয়েছেন একেবারে তার দুই সন্তান রয়েছেন এবং একজন টোটো চালক, তার সাথে অবৈধ সম্পর্ক ছিল। পুলিশ যেটা জানাচ্ছেন এই অবৈধ সম্পর্কের জেরেই কিন্তু খুন, কারণ তার সাথে কিছু বছর হয় তারপরে কিন্তু সেই টোটো চালক ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করে, এমনই পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। যদিও এই ঘটনায় কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেশ। জ্যোৎস্না বাগদি, ওনার বাপের বাড়ি ওখানেই, আর এক ছেলে ছিল হারু বাগদি, ওর সঙ্গে ওর 3-4 বছর ধরে আলাপ পরিচয়, এদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। ওরা মানকরে কোনো হোটেলে এসেছিল, ওখান থেকে ফিরে ও মারো গ্রামে যাচ্ছিল, সে সময় রাস্তায় কোনো বচসা হয়েছে ওদের নিজেদের মধ্যে। হারু বাগদি যে আছে একটা ছুরি কিনে রেখেছিল, ওর সঙ্গে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল আর কি। ফেরার সময় এই জায়গাতে ওর গলা কেটে দেয় হারু বাগদি। এখানেই ওর ডেড বডি পাওয়া যায়। আমরা অ্যারেস্ট করতে পেরেছি, আসামিও পেয়ে গেছি। আমাদের আই উইটনেসও রয়েছে, যে টোটোতে দেওয়া যাচ্ছিল তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি। ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে, প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার কার্ড। অভিযুক্ত বাংলাদেশের শোলখালীর করিম গাজী। অনুপ্রবেশের পর কয়েক বছর হিঙ্গলগঞ্জে বসবাস। আরো বিস্তারিত জানবো, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কিভাবে খোঁজ পাওয়া গেল এই ভুয়ো বাংলাদেশি ছেলের? দেখো, যে হিঙ্গলগঞ্জের একদম প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া কালীতলা পঞ্চায়েতের সেখানে পাটঘুমটি এলাকায় করিম গাজী বলে এই যে যুবক, সে এখানে বিবাহ করে বসবাস করছিল। এলাকার মানুষের সন্দেহ হয় এবং তারপরেই কিন্তু পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে। সে এখানে যে সিদ্দিক গাজী বলে এক ব্যক্তিকে তার বাবা সাজিয়ে এখানে ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভারতীয় নথিপত্র সবকিছু সে তৈরি করেছে এবং বগল তবিয়াতে এখানে সে বসবাস করছে। এরপরে যখন আমরা সংবাদ মাধ্যম আমরা সেখানে গিয়ে পৌঁছাই, তখন কিন্তু করিম গাজী বুঝতে পারে করিম গাজী কিন্তু সে গাঁটা দিয়েছে, কিন্তু সে এখানকার যে মহিলাকে বিয়ে করেছে সে কিন্তু পরিষ্কার যেটা আমাদেরকে জানিয়েছে সে অনুপম, তুমি সঙ্গে থাকো। সাজানো বাবা কি বলছেন একবার শোনাই আপনাদের। ওনার ছেলের নাম যেখানে আছে মানে করিম গাজী, এটা কি? ও করিম হচ্ছে বাংলাদেশের ছেলে। আচ্ছা, এখানে কিভাবে মানে ভোটার কার্ড মানে করলো, ভোটার লিস্টে কিভাবে নাম? আমার কার্ডটা কিভাবে নিয়েছে কিন্তু আমি জানি না। অনেকে বুঝতেছে তোমার ছেলে, তাই আমি তো কি করে বুঝি না। আমি কিছু একদম এই সম্বন্ধে আমি কিছু জানি না, যে কীভাবে কার্ডটা নিয়েছে, কোন কার কাছ থেকে নিয়েছে, টাকা দিয়ে ঘুষ দিয়ে নিয়েছে, আমি কিছু বলতে পারিনি। বললো যে কুড়িয়েতে যাবো, তা তোমার কার্ডগুলো দাও। আমার কাছে কিছু বলে না, আমার কাছে কার্ড চাইছিল, আমি বললাম না আমি দিতে পারবো না। তারপরে অনলাইন থেকেও তুলে নিয়েছে। অনুপম, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? প্রশাসনের পক্ষ থেকে এখনো কিন্তু কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। যদিও পঞ্চায়েতের তরফ থেকে যেটা বলা হয়েছে, যদি এটা বেআইনি কাজ হয় তাহলে প্রশাসনের মতন ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আবার পাশাপাশি কিন্তু যে ইলেকশন কমিশন, তার দিকেও কিন্তু আঙুল তুলেছে স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা। তারা বলেছে যে এই গাফিলতি ইলেকশন কমিশন, তার কারণ ইলেকশন কমিশন গাফিলতি ছাড়া এটা হতে পারেনি। ইলেকশন কমিশনের গাফিলতি না হলে ইলেকশন কমিশনের যারা দায়িত্ব ছিল তারা ইচ্ছাকৃতভাবে এটা করেছে। যদিও এইখানে যে সিদ্দিক গাজী বলে যিনি আছেন, তিনি অস্বীকার করলেও যে তার যে ভোটার কার্ড নিয়ে তাকে বাবা সাজিয়ে যে এই যে করিম গাজী ভোটার কার্ড করেছে, সেই বিষয়ে কিন্তু সিদ্দিক গাজী অস্বীকার করলেও কিন্তু এটা কিন্তু মানা সম্ভব হচ্ছে না, এলাকার মানুষও কিন্তু মানতে চাইছে না। তার কারণ এই যে সিদ্দিক গাজী কিন্তু অনেকদিন আগে থেকেই জানতেন যে এই যে করিম গাজী, সেই করিম গাজী তাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড করেছে। তাহলে সিদ্দিক গাজী একদিন কেন? ফের ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থা। ওড়িশায় আক্রান্ত পূর্ব মেদিনীপুরের যুবক। বরগড়ে রাজমিস্ত্রির কাজ করেন মুস্তাফা আলী। বন্ধুদের ট্রেনে তুলতে স্টেশনে যান মুস্তাফা, আর সেখানে বাংলায় কথা বলায় মারধর। বর্তমান তমলুক হাসপাতালেই ভর্তি মুস্তাফা আলী। আমি বরগড়ে কাজ করতে গিয়েছিলাম উড়িষ্যা, ওখানে স্টেশনে আমি গিয়েছিলাম, স্টেশনে বাংলা কথা বলেছিলাম বলে ওই জন্য মারধর শুরু করেছিল। কত বছর ওখানে? 2 বছর ছিল। কি কাজ করতে? রাজমিস্ত্রি। কিভাবে মারলো? ওরা লাঠিংয়ে ঠুকেছিল,
স্ল্যাটের কাজ বাঙালি কি কারণে মারে? আর বাংলা ভাষা বলতাম না। তো আমি ওখানে দীর্ঘ বছর ধরে সিভিলের কাজকর্ম করি। শ্রমিককে ট্রেনে তুলতে গিয়েছিল, ঠিক আছে, তুলে তোলার পরে ফিরে এসেছিল। তো ও বাংলায় কথা বলছিল, ওখানকার ছেলে ওকে জিজ্ঞেস করে তুমি কি বাঙালি, দুটো থাপ্পড় মারার পরে ও ভয়ে টিকিট কাউন্টারের ভেতরে ঢোকার পরে ও দুষ্কৃতীরাই ওরা ওকে বলে যে এরকম তুই বেরো, তোকে মারবো। তো যখন খুব জোর চিৎকার করে বাঁচাও বলে তখন ওই জিআরপি পুলিশ দুজন এসে ওকে বাঁচিয়ে নিয়ে আসে। আমি পৌঁছাবার আগে ওকে টেম্পোতে করে থানায় নিয়ে যাচ্ছিল। তো আমি বললাম যে এরকম জিটি নাম্বারটা দিতে, জিটি নাম্বারটা আমাকে দেয়নি, কমপ্লেন দায়ী করেছি। মহানন্দা নদী থেকে বালি পাচার, ইটাহারের জামালপুর এলাকার ঘটনা। বালি পাচারের প্রতিবাদ গ্রামবাসীদের, আর প্রতিবাদ করলেই হুমকির অভিযোগ। এলাকাবাসীদের কি অভিযোগ শোনাই আপনাদের। অবৈধভাবে বালি খনন করছে, আমরা যদি বাধা দিতে যাই এখানকার যে লোকাল নেতৃত্বগণ আমাদেরকে চাপ দিচ্ছে যে না, এগুলো সবকিছু আমাদের বলা আছে বিডিও থেকে এমএলএ কে পর্যন্ত, এবং প্রধানও এখানকার যে আমাদের প্রধান লোকাল প্রধান আছে সে প্রধানও আমাদের বলছে যে না, এটা সবকিছু করা আছে, আমরা কিছু করতে পারবো না। তাই আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি যে ইমিডিয়েটলি আমাদের এই যে মাটি কাটা হচ্ছে বা বালি খনন করা হচ্ছে, এটাকে আদৌ বৈধ বা অবৈধ সেটা ব্যাপারে একটু আমরা দেখতে বলছি। মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, বালি পাচারকারীদের এত দৌরাত্ম্য, যেখানে গ্রামবাসীরা অভিযোগ করছে, প্রতিবাদ করছে, তারা হুমকির মুখে পড়তে হচ্ছে। দেখো, ইটাহারের জামালপুরের কাপসিয়া অঞ্চলের যে মহানন্দা নদী রয়েছে, সেখানকার বাসিন্দারা বলেছিল সেই গ্রামে যদি সামান্য কিছু মাটি বা বালি দরকার হয় তাহলে সে বালি বা মাটি তুলতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই মাটি এবং বালি অন্য অন্য গ্রামে গিয়ে বিক্রি করছে বলে অভিযোগ। কিন্তু তারা বারংবার বলেছে, স্থানীয় প্রশাসনকে বলেছে, এবং সেই প্রতিবাদ করাতে কিন্তু যারা স্থানীয় তৃণমূল যারা রয়েছে তাদের কিন্তু হুমকির মুখে পড়তে হচ্ছে। কেন তারা অভিযোগ জানাচ্ছে, সেই কারণে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? দেখো, প্রশাসনকে জানানোর পরে এখনো পর্যন্ত ব্যবস্থা নেয়নি, কিন্তু আশ্বাস দিয়েছে পুনরায় যদি এরকম ঘটে তাহলে কিন্তু সেই ব্যবস্থা নেবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে কতবার অভিযোগ করবে আর কতদিন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, তৃণমূলের যারা রয়েছে, হুমকির মুখে পড়বে, এটা কিন্তু বড় প্রশ্ন। তবে দেখা যাক প্রশাসন কত দ্রুত সে সমাধান করতে পারে, সেটাই এখন দেখার। বেশ। বীরভূম শিউরির চন্দ্রগতি প্রাইমারি স্কুল, আর সেই স্কুলের ঘটনা বলি। পড়ুয়াদের জামা খুলিয়ে শাস্তি, কেন জানেন? পুরনো ইউনিফর্ম পরে স্কুলে এসেছে আর তার জন্যই জামা খুলে শাস্তি। পড়ুয়াদের জামা খুলিয়ে শাস্তি প্রধান শিক্ষিকার। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, পুরনো জামা পরে আসার জন্য জামা খুলে শাস্তি দিচ্ছেন প্রধান শিক্ষিকা। একদমই, দেখো, এই ঘটনা ঘটেছে বীরভূমের শিউরি চন্দ্রগতি প্রাইমারি স্কুলে এবং আজকে সকালের ঘটনা। এবং বেশ কয়েকজন স্কুলে যারা ছাত্র তারা কিন্তু যে জামা পরেছিল সেই জামা নোংরা ছিল, বা কোনো ক্ষেত্রে কিন্তু যে নতুন জামা দেওয়া হয়েছে স্কুল থেকে সেগুলো পরে আসেনি, এবং তাতেই কিন্তু প্রধান শিক্ষিকা চটে যান এবং সেই সমস্ত শিশু যারা ছাত্র রয়েছে তাদেরকে সেখানে দাঁড় করানো হয় এবং যাদের জামা খুলে তাদেরকে স্কুলের মধ্যেই দাঁড় করিয়ে রাখা হয়। এবং এই ঘটনা যখন বাইরে অপেক্ষারত অভিভাবকরা জানতে পারে তারা স্কুলের মধ্যে ঢুকে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং প্রধান শিক্ষিকা জানিয়েছেন যে না, তাহলে সুপ্রতিম, সরকার থেকে তো স্কুলের পড়ুয়াদের তাদের জামা দেওয়া হয়, বই দেওয়া হয়, তাহলে তারা পড়ে এলো না কেন? পড়ুয়ারা কেন পড়লো না? একদমই, দেখো, অভিভাবকরা যেটা জানিয়েছেন যে জামা দেওয়া হয়েছে স্কুল থেকে একটা করে সেট জামা দেওয়া হয়েছে এবং সেই জামা কিন্তু তারা পরেছেন এবং পরদিন একই জামা পরে থাকা যায় না, যেহেতু কোথাও দাগ লেগে যায় বা কোথাও ঘামের গন্ধ থাকে, সেগুলো কিন্তু কাচবার জন্য একদিন অন্তর অন্তর জামা পরায় এবং তাতেই এই সমস্যার সৃষ্টি হয়েছিল এবং প্রধান শিক্ষাকে বিক্ষোভ দেখানো হয় এবং প্রধান শিক্ষিকা জানিয়েছেন যে স্কুলের জামা পরেই কিন্তু স্কুলে আসতে হবে, নইলে কিন্তু তিনি মানবেন না। বেশ। কোনো বাচ্চার প্রতি এরকম অমানবিক আচরণ করা হয় না আমাদের স্কুলের, এটাই নিয়ম। এক নম্বর কথা, দেখুন, সরকার বিনা পয়সায় ছাত্রদের জামা দিচ্ছে, জুতো দিচ্ছে। কদিন আগে জামা দেওয়া হয়েছে। এই গার্জেন যারা আমাকে আজকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, মানে মারতে পর্যন্ত এসছে আমাকে, বলছে আপনাকে আমি দেখে নেবো, আপনি আমার ছেলের জামা খুলছেন কেন? যথারীতি জামা পরে আসেনি, মানে ওরা ডিসিপ্লিন মানবেন না। লোগো টোগো ওইসব নিয়ে কোনো কথা নয়, নতুন জামা দিয়েছি, নতুন জামা পরে আসো। নিয়ে জামাটা খুলেছি, খুলে বললাম তাহলে কেমন লাগছে দেখো, খালি গা হলে পরে কেমন বাজে লাগে, তোমাদেরকে বারবার করে বলছি যে পরে আসবে, নাহলে কিন্তু আমি জামা খুলে নেবো। নিয়ে আবার পরিয়েও দিয়েছি। জামাটা খোলার কারণ হচ্ছে আপনার যে এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যাজটা থাকে সেই ব্যাজটা নাকি তার জামাতে ছিল না, জামাটা ময়লা ছিল। তো ম্যাডামের কি উচিত হয়েছে ড্রেসটা খোলার? ড্রেসের যাই প্রবলেম ছিল
তো সেটা গার্জিয়ানকে ডেকে বলা উচিত। যারই ছেলেকে উলঙ্গ করবে তার তো একটু আত্মঘাতী হবে। এতে 3টে বাচ্চাকে আমি খোলা দেখেছি, যে জামা খোলা ছিল। লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে মিড ডে মিল জোগাতে হিমশিম, পড়ুয়াদের পুষ্টি জোগাতে ঝুড়ি পেতে সবজি সংগ্রহ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে ঝুড়ি পেতে সবজি সংগ্রহ। জেলা প্রশাসনের নির্দেশেই পদক্ষেপ অঙ্গনওয়াড়ি কর্মীদের। বাঁকুড়ার একাধিক আইসিডিএস কেন্দ্রে ঝুড়ি পেতে সবজি সংগ্রহ। আইসিডিএস কেন্দ্রে ঝুড়ি পেতে সবজি সংগ্রহে চর্চা। সেটা দিদিমণিরা বলেছেন যে অফিস থেকে ঝুড়ি দিয়েছেন মাদেরকে কিছু সবজি দেওয়ার জন্য। ওই জন্য যেমন ক্ষমতা সেরকম দিলাম আমরা। পাওয়া হয় না, কিন্তু কিছু করার নেই, বাচ্চাদের যেমন জোটে তেমন খাই। মনে হয় পুষ্টি তো পাওয়া হয়ই না বাচ্চাদের, ওই একটু যেমন পায় ওরা তেমনই খায়। বলেছেন ওনারা যে মারা বা গার্জেনরা যে যার যেটুকু আছে সেইটুকু অল্প স্বল্প করে যদি দেয়, রোজ না হোক 2-1টা করে দিলেও আপনারা সবজিটা বাচ্চাদেরকে দিবেন। যেহেতু 5 জনে আনলে 5 রকম সবজি হবে, তাহলে এই খিচুড়িতে বা ডালের ভাতের সঙ্গে দেবেন ওইটা। হ্যাঁ, আমরা অফিস থেকে ঝুড়িও পেয়েছি। এই যে এই ঝুড়ি, অফিস থেকে বলেছেন যে আপনারা ঝুড়িটি নামিয়ে রাখবেন, মাদেরকে একবার বলে দেবেন যে আমাদের অফিস থেকেই নির্দেশ, আমরা ঝুড়ি নিতে চাই নাই, বললেন যে ঝুড়ি নিয়ে যেতেই হবে। আজকে সামান্য আইসিডিএস সেন্টারে বাচ্চাদের পুষ্টিকর খাবারটুকুও শুদ্ধ নেই। আজকে লজ্জা। আজকে সাধারণ মানুষ, গরিব মানুষের বাড়ির ছেলেরা, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেমেয়েরা এই আইসিডিএস সেন্টারে এসে তারা পুষ্টিকর খাবার পাচ্ছে না। বাড়ির মায়েদেরকে তাদেরকে পুষ্টিকরের খাবারের জন্য সবজি আনতে বলা হচ্ছে। এই যে আইসিডিএস কেন্দ্র যেটা চলছে, এটা কিন্তু পুষ্টিকর জিনিস বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা গভর্নমেন্ট চিন্তা ভাবনা করেছে। সেখানে আমি দেখলাম একটা ঝুড়ি, তাতে মায়েরা ভাইয়েরা এসে দেখছি শাক সবজি দিচ্ছে। বললো স্বেচ্ছায় যদি কেউ দেয় তাহলে আমরা নিশ্চয়ই নেবো। সেই ঝুড়ি আমাদের জেলা প্রশাসন দিয়েছে, তো কেন্দ্রীয় সরকার কোনো মতে পয়সা পাতি একটাও দিচ্ছে না। সেটা কেন বলছে না? এখানে যারা জিতে কেউ মন্ত্রী রয়েছেন, কে এমপি রয়েছেন, কে এমএলএ রয়েছেন, একথা বলবেন না